আমরা সকলেই ভারতীয়। আমাদের ভারতবর্ষে একটা সংবিধান রয়েছে। এই সংবিধান মেনে আমরা সকলেই চলি। এই সংবিধানে ভারতবর্ষ কিভাবে পরিচালিত হবে, ভারতবর্ষের জনগণ কিভাবে পরিচালিত হবে, সমস্ত নীতিসমূহ কিন্তু উল্লেখ করা আছে। এই সংবিধান আমরা কি একদিনে পেয়েছি? আমরা নিশ্চয়ই এই সংবিধান একদিনে পাইনি। এই সংবিধান রচনার পেছনে অনেক ইতিহাস রয়েছে, অনেক মজার ঘটনা রয়েছে, অনেক বাধা সৃষ্টি হয়েছে। সমস্ত বাধা অতিক্রম করেই আজকে আমরা আমাদের যে সংবিধান, সেই সংবিধান আমরা পেয়েছি, যে সংবিধান মেনে আমরা সকলে আজকে চলি। তাই আজকে আমরা জানব আমাদের ভারতবর্ষের সংবিধান আমরা আজ কিভাবে পেলাম। এই ভারতবর্ষের সংবিধান রচনার পিছনের ইতিহাস আমরা জানব। তার আগে আমরা যারা আজকের অনুষ্ঠানে যুক্ত রয়েছি বা আজকের এই আলোচনায় যুক্ত রয়েছি, সকলে একটু ইম্যাজিন করব, আমরা কল্পনা করব যে আমরা এখন ব্রিটিশ যুগে রয়েছি। যখন ভারতবর্ষকে ইংরেজরা শাসন করত, তখন ইংরেজরা ভারতীয়দের ওপর নানা রকম অন্যায়, অত্যাচার, অনাচার করত। এমনকি ইংরেজরা ভারতীয়দেরকে জোর করে নীল চাষ করাতো, অথচ উপযুক্ত পারিশ্রমিক দিত না। এমনকি ইংরেজরা ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে কাঁচামাল অল্প দামে ইংল্যান্ডে নিয়ে চলে যেত এবং সেই ইংল্যান্ডে গিয়ে সেই সমস্ত কাঁচামাল দিয়ে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য উৎপন্ন করত এবং সেই সমস্ত পণ্যদ্রব্য ভারতবর্ষে নিয়ে আসতো এবং ভারতীয়দের কাছেই আবার বিক্রি করত, কিন্তু অনেক বেশি দামে। এমনকি ইংরেজরা ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে অর্থ ইংল্যান্ডে নিয়ে চলে যেত, অথচ ইংরেজরা ভারতীয়দেরকে দু চোখে দেখতে পারত না। তারা ক্লাবে লিখে রাখত ভারতীয় ও কুকুরদের প্রবেশ নিষেধ। এই ধরনের অত্যাচার করত ইংরেজরা ভারতীয়দের ওপর। ঠিক এমন এক মুহূর্তে ভারতীয়রা ধীরে ধীরে ইংরেজদের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ভারতীয়রা একসময় সিদ্ধান্ত নেয় যে এই ব্রিটিশদেরকে, মানে এই ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে এবং এই ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, যে ভারতবর্ষকে আমরা নিজেরাই স্বাধীন করব। তাই ভারতীয়রা এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে বিরাট আন্দোলন করতে শুরু করে। ঠিক এই পরিস্থিতিতে ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তিত্ব এম.এন. রায়, মানে মানবেন্দ্রনাথ রায়, তিনি বুঝতে পারে যে আমাদের ভারতবর্ষ খুব শীঘ্রই স্বাধীন হতে চলেছে, ইংরেজদের হাত থেকে আমাদের ভারতবর্ষ মুক্ত হতে চলেছে। তাই আমাদের ভারতবর্ষে একটা সংবিধানের প্রয়োজন। তাই এম.এন. রায় 1934 সালে প্রথম সংবিধান রচনার কথা বলে। ঠিক এর পরের বছর 1935 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস এই সংবিধান রচনার কথা শুনতে পেয়ে তারা কিন্তু সেটা সাদরে গ্রহণ করে। এরপর 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু এই সংবিধান রচনার জন্য জোর দাবি করে যে হ্যাঁ, আমাদের ভারতবর্ষে একটা সংবিধানের প্রয়োজন, যে সংবিধান রচনা করবে ভারতীয়রা এবং এই সংবিধান রচনা করার সময় কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ করতে পারবে না। তাই আমাদের ভারতবর্ষে একটি গণপরিষদ গঠনের দরকার। এরপর 1939 সালে জাতীয় কংগ্রেস কার্যকরী সমিতি অধিবেশনে এই সংবিধান রচনার জন্য জোর দাবি করে ইংরেজদের কাছে। কিন্তু ঠিক সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাই ইংরেজরা ভারতীয়দের দাবি মেনে নেয়, কিন্তু তারা বলে যে এই সংবিধান রচনা এবং গণপরিষদ গঠন নিয়ে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুনরায় আলোচনা করব। তাই তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ইংরেজরা সে বিষয়ে আর কোনো কথা বলেনি। এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, তারপরে 1946 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে একটি ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে। এই ক্যাবিনেট মিশন তখন ভারতীয়দের নির্দেশ দেয় যে এবার তোমরা একটা গণপরিষদ গঠন করো এবং সেই গণপরিষদ দ্বারা তোমরা একটা সংবিধান তোমাদের মতো তোমরা রচনা করো। তারপর ভারতীয়রা সংবিধান রচনা করার জন্য 1946 সালের 6 আগস্ট গণপরিষদ গঠন করে। এরপর 1946 খ্রিস্টাব্দের 9 আগস্ট সেই গণপরিষদের প্রথম অধিবেশন হয়। সেই প্রথম অধিবেশনে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, মানে তিনি স্থায়ী ছিলেন না। এরপর
ছেচল্লিশ খ্রিস্টাব্দে 11ই ডিসেম্বর যখন গণপরিষদের দ্বিতীয় অধিবেশন হয়, তখন সেই গণপরিষদের স্থায়ী সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর গণপরিষদ একের পর এক অধিবেশনে তারা আলোচনা করতে শুরু করে যে কিভাবে আমাদের ভারতবর্ষের জন্য একটা সংবিধান রচনা করা যায়। তারপরে একসময় এই গণপরিষদের অধিবেশনে সংবিধান রচনার জন্য 13টা কমিটি গঠন করা হয়। এই 13টা কমিটির মধ্যে মূল দায়িত্ব দেওয়া হয় ড্রাফটিং কমিটিকে, মানে খসড়া কমিটিকে। এই খসড়া কমিটিকে সংবিধান রচনার মূল দায়িত্ব দেওয়া হয়। আর বাকি যে সমস্ত কমিটিগুলো গঠন করা হয়, এই সমস্ত কমিটিগুলো বিভিন্ন প্রদেশে যাবে, জনগণের কাছে যাবে, জনগণের প্রতিক্রিয়া নেবে এবং তারা ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটিকে রিপোর্ট করবে এবং তার ভিত্তিতেই আমাদের সংবিধান রচনা করবে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর শুরু হয় ভারতবর্ষের সেই সর্ববৃহৎ, পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান রচনার কাজ। তারপরে ড্রাফটিং কমিটির সভাপতি ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি সামনে থেকে এই সংবিধান রচনার কাজ শুরু করে এবং এই ডক্টর বি.আর. আম্বেদকর যে আমাদের ভারতবর্ষের সংবিধান রচনা করেছে আমরা সকলেই জানি, কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু একা ভারতবর্ষের সংবিধান রচনা করেননি। এই ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের আরও যে সমস্ত কমিটিগুলো ছিল তারা কিন্তু সহযোগিতা করেছে। কিভাবে সংবিধান রচনা করতে হবে, কোন পরিস্থিতির ওপর ভিত্তি করে সংবিধান রচনা করতে হবে, এই সমস্ত কিন্তু বিভিন্ন রিপোর্ট তারা দিতে থাকে। তার কারণ হলো ভারতবর্ষের সংবিধান রচনা করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হবে। তার অন্যতম কারণ ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। তাই ডক্টর বি.আর. আম্বেদকর সমস্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সংবিধান রচনা করতে শুরু করে দেয়। এরপর এই সংবিধান রচনা করতে করতে দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিন, আবার কোনো কোনো জায়গায় 2 বছর 11 মাস 17 দিন উল্লেখ রয়েছে। এই 2 বছর 11 মাস 18 দিন সংবিধান রচনা করার পর সেই সংবিধানের খসড়া গণপরিষদে পেশ করেন এবং এই গণপরিষদ সেটাকে পর্যালোচনা করতে শুরু করে। মানে ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান গণপরিষদে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর কিন্তু পেশ করে এবং সেটা গণপরিষদ গ্রহণ করে সেই সাল এবং সেই ডেটে। এরপর গণপরিষদ সেই সংবিধান বিভিন্নভাবে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে না, এই সংবিধান ঠিক আছে। তারপরে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি এই সংবিধান সারা ভারতবর্ষের জন্য জারি করে দেয়। এই সংবিধান আমরা এইভাবেই পেয়েছি। এই ভারতবর্ষের সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান। তার কারণ হলো এই ভারতবর্ষের সংবিধানে বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে কিছু কিছু অংশ নিয়ে আমাদের এই সংবিধানে যুক্ত করা হয়েছে এবং তার পাশাপাশি কিছু মৌলিক আইনও যুক্ত করা হয়েছে। সেইভাবে আমাদের ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়েছে। তাই আমরা এই ভারতবর্ষের সংবিধান কিভাবে রচনা করেছে তার প্রাথমিক ধারণাটুকু নিয়ে আজকে আলোচনা করলাম। এরপর এই সংবিধানের আরও গভীরতা রয়েছে, আরও গভীর তথ্য রয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেই সমস্ত তথ্যগুলো তুলে ধরব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।